ওখানে সাবজেক্ট তো লেখা নাই। আপনারা হলো ফার্স্ট সেমিস্টারেই তো আছেন না? জি জি স্যার আমাদের সাজেশন কবে দিবেন? কোন সাবজেক্টে? পাঁচটাই তো লাগবে। কোনো ভাই পান আমাদের নাই? ফার্মেসি কোর্স সেপ্টেম্বরে ভর্তি আচ্ছা হয়েছিলাম। আচ্ছা লাস্ট মাস, এটাই কি লাস্ট মাস আপনাদের? আচ্ছা তাহলে আজকেই তো দেওয়া দরকার। আগামী মাসে তো পরীক্ষা আগামী মাসে। তাহলে আজকে 3 মাসের কোর্সের পরীক্ষা দিয়ে দিছি, কিন্তু আচ্ছা। 1 বছরের কোর্স কাদের সাথে করতে হবে? এক বছরের কোর্স কাদের সাথে করবে? আমরা যাদের সাথে ছিলাম তারা তো সবাই 6 মাসের যায় চলে যায়, স্টুডেন্ট কি কম? সবসময় 800-র উপরে স্টুডেন্ট থাকে। আমরা এটাই বলতেছি। আর আমরা আসলে হয়েছে কি, আমরা যে সেই সুযোগটা দিচ্ছি সবাইকে, 4টে টাইম নির্ধারণ করে দিচ্ছি। একটা হলো শুক্রবার সকালে, একটা হলো শুক্রবার বিকালে, একটা হলো সোমবার সকালে, একটা হলো সোমবার বিকালে। যার যেটা, যেমন আজকে আসার আগে আমার বাড়ি হলো চট্টগ্রামে, এখানে ভর্তি হচ্ছে ভেটেনারি কোর্সে, কোর্স করতেছে। এখন এই যে শুক্রবার থেকে চেঞ্জ করে সোমবারে নেবে, আবার বলতেছে স্যার আমি 2 ঘন্টা করলাম, এই 1 ঘন্টা যে বাকি থাকলো এইটা আমাকে সোমবারে ম্যানেজ করে দিয়ে। অসুবিধা নেই, আমাদের তো ডাক্তার অনেকগুলোই থাকে। এটা এই জন্য দেখবেন যে কোনো সময় আপনার রুম ভরে আছে, আবার কোনো সময় দেখবেন যে রুম খালি। হ্যাঁ, আপনার সুবিধাটা ভোগ করেন, অসুবিধা নাই। আমাদের তো ডাক্তার থাকবে নির্দিষ্ট, যতগুলো ক্লাস হবে ততগুলো ডাক্তারও থাকবে। আপনি একাই আসেন, কোনো অসুবিধা, একাই ক্লাস নেন। মানে 1 বছর কোর্সের আছে তো অনেকে। হ্যাঁ, এখন অনেকে থাকলেও আপনার 2 মাস আগে হয়তো, এখন তার সাথে যাতে যাচ্ছেন একটু দলবল সহ থাকতে, তাহলে আপনি পরীক্ষাটা দ্রুত দেন, ঠিক আছে, দিয়ে আমাদের সাথে ইয়ে করেন। আমার 3 মাসের কোর্সের পরীক্ষা হয়ে গেছে। ওটা হয়ে গেছে, আচ্ছা, তাহলে 6 মাসের পরীক্ষাটা দেন, দিয়ে আমাদের সাথে যান। যদি আপনি মনে করেন যদি শেষ হয়, এখন দেখেন তো যে কোন সাবজেক্টটা সবচেয়ে আপনাদের কাছে কঠিন লাগতেছে শেষের দিকে, তো আপনাদের সেই টেকনিক ক্লাস নিচ্ছে। বলেন যে এই সাবজেক্টে দুর্বল, অন্তত সেই সাবজেক্টে তো 5 মার্ক তোলা লাগবে, কমপক্ষে 40-45, এত তো কম পায় না, কেউ 60-এর উপরে, ম্যাক্সিমাম আমি 60-এর উপরে পাই। সেক্ষেত্রে যে এই সাবজেক্টটা বোঝা যায় নাই, এই সাবজেক্টটা বলেন। অ্যান্টিমাইক্রোবায়াল ড্রাগস, এটা বোঝা যায় নাই না? আপনি কি বুঝছেন অ্যান্টিমাইক্রোবায়াল ড্রাগস কি? না, এর উপরে ক্লাস না। অ্যান্টিমাইক্রোবায়াল ড্রাগস এক নজরে দেই, মানে একটা চার্ট দিলে পরেই আপনি ওই চার্টটা নেবেন, তাহলে যে কোনো ভাবে প্রশ্নগুলো আসুক না কেন উত্তর দিতে পারবেন, চার্টটা যদি মনে রাখেন। হ্যাঁ, অ্যান্টিমাইক্রোবায়াল, প্রথমে জানেন যে অ্যান্টিমাইক্রোবায়াল ড্রাগস কি। মাইক্রোবায়োলজি পড়ছি না? মাইক্রোবায়োলজিতে কি নিয়ে আলোচনা করা হয়? হ্যাঁ, মাইক্রোবায়োলজি অণুজীব নিয়ে, যে সকল জীব, ক্ষুদ্র ক্ষুদ্র জীব খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, ওগুলোকেই বলা হয় অণুজীব, বা ওগুলোকেই বলা হয় মাইক্রো অর্গানিজম। এই মাইক্রো অর্গানিজমগুলো নিয়ে যে স্টাডি করা হয়, যে বিদ্যা অর্জন করা হয়, সেটার নামই হলো মাইক্রোবায়োলজি। বোঝা গেছে? সে মাইক্রোবায়োলজিতে কি কি পড়ছি আমরা? জীবাণুগুলো কয় ধরনের? ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস আর প্রোটোজোয়া, তাই না? এই ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্রোটোজোয়া। তাহলে এই যে এইটুকু এখানে দেখেন, মাইক্রোবায়োলজি, মাইক্রো অর্গানিজম, মাইক্রো অর্গানিজম। এই মাইক্রো অর্গানিজমগুলো 4 প্রকার আমরা পাইছি, এটা কিন্তু মাইক্রোবায়োলজি সংক্ষিপ্ত আকারে পাইছি। এটা হলো ব্যাকটেরিয়া, এটা হলো ভাইরাস, এটা হলো ফাঙ্গাস, আর একটা হলো প্রোটোজোয়া। এখন এই জীবাণুগুলো, এর মধ্যে কিছু আছে উপকারী, কিছু আছে ক্ষতিকর। যেগুলো ক্ষতিকর অর্থাৎ রোগ সৃষ্টি করে, সেগুলোকে বলা হয় প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম। আমরা কিন্তু মেইনলি প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম নিয়েই আলোচনা করি। তাহলে প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম কাকে বলা হয়? মানে রোগ সৃষ্টিকারী জীবাণু, ঠিক আছে। প্যাথোজেন শব্দের অর্থ হলো প্যাথোজেন, প্যাথোজেন। এই প্যাথোজেন হলো রোগ সৃষ্টিকারী যে উপাদানগুলো, তার নামই হলো প্যাথোজেন, মনে থাকবে। সেটা শুধু জীবাণুই নয়, অনেক কিছুই হতে পারে, হ্যাঁ, বিষও হতে পারে। তাহলে যে সকল উপাদান রোগ সৃষ্টি করে, যেমন কোলেস্টেরল বেড়ে যায় না, ব্যাড কোলেস্টেরল বেড়ে যায়, তাহলে ব্যাড কোলেস্টেরল একটা প্যাথোজেন, মনে থাকবে। আচ্ছা, তাহলে প্যাথোজেন হলো রোগ সৃষ্টিকারী উপাদানগুলোকেই বলা হয় প্যাথোজেন। এই প্যাথোজেন সেটা ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাসও হতে পারে, প্রোটোজোয়া হতে পারে, তারপরে ফাঙ্গাসও হতে পারে, আবার এগুলো বাদে অন্য কিছু হতে পারে, হিস্টামিনও হতে পারে,
তারপর লিউকোট্রাইনও হতে পারে, তারপরে হলো ওই যে প্রোস্টাগ্ল্যান্ডিনও হতে পারে, তারপরে আরেকটা কি বললাম যেন কোলেস্টেরলও হতে পারে, ব্যাড কোলেস্টেরল হতে পারে। বোঝা গেছে? এগুলো প্রত্যেকটাকেই বলা হয় হলো প্যাথোজেন। এই প্যাথোজেনগুলোর শ্রেণীবিন্যাস সবকিছু নিয়ে প্যাথোলজিতে কিন্তু আলোচনা করা হয়, ওটা একটা প্যাথোলজি সাবজেক্ট। তাহলে বোঝা গেছে? এখন আমরা এই যে আমরা কি করব, অ্যান্টি মাইক্রোবায়াল ড্রাগ, অ্যান্টি মাইক্রোবায়াল ড্রাগ তাহলে স্পষ্টই বোঝা গেছে যে যে ড্রাগগুলো এই মাইক্রো অর্গানিজমগুলোর বিরুদ্ধে কাজ করে ওই ড্রাগগুলোকেই বলা হয় হলো অ্যান্টি মাইক্রোবায়াল ড্রাগ। ঠিক আছে? ক্লিয়ার আছে? তাহলে অ্যান্টি মাইক্রোবায়াল ড্রাগগুলোকেও 4 ভাগে ভাগ করা হয়েছে। যেহেতু জীবাণুগুলোকে 4 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে ওদের বিরুদ্ধেই তো ঔষধগুলো কাজ করবে। তাহলে জীবাণুগুলোকেও 4 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ব্যাকটেরিয়াল ড্রাগ, অ্যান্টি কোনটা কি? অ্যান্টি ভাইরাল ড্রাগ, অ্যান্টি ভাইরাল ড্রাগ, অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ, আর অ্যান্টি প্রোটোজোয়া ড্রাগ। এই অ্যান্টি ব্যাকটেরিয়াল ড্রাগ এটা কি এখন আধুনিক যুগে বলা হয় হলো অ্যান্টিবায়োটিক। বোঝা গেছে? অ্যান্টিবায়োটিক এই গ্রুপটা কি অ্যান্টিবায়োটিক। আসলে পূর্বে কিন্তু এত কিছু শ্রেণীবিন্যাস হয় নাই, কিছুই হয় নাই। এখন এই অ্যান্টিবায়োটিক বলতে জীবাণুর বিরুদ্ধে কাজ করলে সেটাই অ্যান্টিবায়োটিক। কিন্তু বর্তমান যুগে যেহেতু ক্লাসিফিকেশন হয়ে গেছে, সেই জন্য শুধুমাত্র ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যে ওষুধগুলো কাজ করে সেগুলোই হলো অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ বা অ্যান্টিবায়োটিক। ক্লিয়ার হচ্ছে? আপনি যেহেতু ফার্মেসির পরীক্ষা দিচ্ছেন, এগুলো তো আপনার ইজি হওয়ার কথা, তাই না? আপনার ইজি হওয়ার কথা, পরীক্ষা দিলেন কি হবে? এই জন্য আমরা বলি যে 3 মাসের কোর্সে আসলে কিছু হয় না। 3 মাসে এত বোঝা যায় না, এত মেডিকেল সায়েন্স এত সহজ। মোটামুটি আইডিয়া হয়েছে? তাহলে এখন দেখেন অ্যান্টিমাইক্রোবায়াল ড্রাগের মধ্যে কি কি পড়বো? অ্যান্টিবায়োটিকগুলো পড়বো, অ্যান্টি ফাঙ্গালগুলো পড়বো, অ্যান্টি প্রোটোজোয়া ড্রাগ পড়বো, অ্যান্টি ভাইরাল ড্রাগগুলো পড়বো। বোঝা গেছে? এই 4টে গ্রুপ পড়বো। এখন প্রথম সবচেয়ে বড় গ্রুপ কোনটা? সবচেয়ে বড় গ্রুপ হলো এইটা। আর ওগুলো গ্রুপগুলো ছোট ছোট। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক গ্রুপটাই হলো সবচেয়ে বড় গ্রুপ। তাহলে এই অ্যান্টিবায়োটিকের গ্রুপটা আগে শেষ করি। লিখছেন? আচ্ছা আচ্ছা, এভাবে নাই কিন্তু ওখানে ওইভাবে দেওয়া আছে। এভাবে একটা সহজ হয়ে যায় মনে রাখতে। অ্যান্টিবায়োটিক বা এটার নাম কি দিছি? অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ বা অ্যান্টিবায়োটিক। বা অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিকের অনেকগুলো গ্রুপ আছে, তার মধ্যে 6-7টা গ্রুপ পড়ানো হয় যেগুলো খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। একটা হলো অ্যামাইনো গ্লাইক, একটা হলো কতক্ষণ থাকবা? ম্যাক্রোলাইড গ্রুপ। আচ্ছা সমস্যা নেই, তুমি তোমার আইসা ফোন দিচ্ছি। ম্যাক্রোলাইড হলো একটা গ্রুপের নাম। এই গ্রুপে একটা জানলে অন্যটা জানা সহজ হয়ে যায়। গ্রুপিং কেন করি? গ্রুপ করি হলো যে একটা জানলে পরে অন্যগুলো জানা সহজ হয়ে যায়, একই ধরনের হয়। একটা হলো এজিথ্রোমাইসিন, এজিথ্রোমাইসিন, তারপরে রক্সিথ্রোমাইসিন, ক্লারিথ্রোমাইসিন আর ইরাইথ্রোমাইসিন। এই গেল হলো ম্যাক্রোলাইড গ্রুপ, একটা গ্রুপ গেল কিন্তু। তাহলে অ্যান্টিবায়োটিকের যে গ্রুপগুলো 6টা-7টা গ্রুপ পড়বো, তার মধ্যে একটা গ্রুপ, সেটার নাম হলো, গ্রুপের নাম হলো ম্যাক্রোলাইড গ্রুপ। এই গ্রুপে কি কি জেনেরিক আছে? এজিথ্রোমাইসিন, রক্সিথ্রোমাইসিন, ক্লারিথ্রোমাইসিন, ইরাইথ্রোমাইসিন। মার্কেটে গিয়ে দেখবেন এই এজিথ্রোমাইসিনটাই কমপক্ষে 200 কোম্পানির আছে যারা বিভিন্ন নামে বাজারজাত করতেছে। বোঝা গেছে? কেউ এজিড নামে, কেউ জিমাইসিন নামে, কেউ জিথ্রক্স নামে, বিভিন্ন নামে এর সাথে মিল রাখছে, কেউ রোগের সাথে মিল রাখছে, নামকরণ করছে। এইটা কি নাম? এটা হলো ইন্টারন্যাশনাল নাম বা এটা হলো জেনেরিক নেম। পৃথিবীর যে কোনো জায়গায় এজিথ্রোমাইসিন বললে সেটা চিনবে। চীনে গিয়ে বলেন আর জাপানে বলেন আর কোরিয়াতে বলেন, যেখানেই বলেন না কেন, বা উত্তর আমেরিকায় বলেন, এজিথ্রোমাইসিন বললেই চিনে ফেলবে। কিন্তু যখনই আপনি ধরেন ওই যে জিমেক্স বলেন, চলবে, চিনবে না।
জিম্যাক্স যেখানে যেখানে সাপ্লাই হচ্ছে সেই জায়গাগুলো চিনবে, বোঝা গেছে? আর অন্য কোনো জায়গায় জিম্যাক্স চিনবে না, বা এজিট বা এজিরক্স বা আরো জিমাইসিন ওইগুলো কিন্তু চিনবে না। এটা শুধু যে জায়গাগুলোতে মার্কেটিং করছে ওই জায়গাগুলো চিনবে। এরকম রক্সিথ্রোমাইসিন এটা খুব একটা বেশি চলে না, তারপরেও অনেকগুলো কোম্পানির আছে। ক্লারিথ্রোমাইসিন এটারও কিছু কোম্পানির আছে, ইরাইথ্রোমাইসিন এটাও কিছু কিছু কোম্পানির আছে, কিন্তু সবচেয়ে বেশি আছে কোনটা? এজিথ্রোমাইসিন। এটা বেশি চলে, এটার অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ কম। এই জন্য একটা গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ হলো 24 ঘন্টায় একটা খালি হয়, তাহলে এটা একটা বড় অ্যাডভান্টেজ না? কোনো কোনো ওষুধ 4 বার খাওয়া লাগে, তাহলে এটা একটা হ্যাজার্ড। ওষুধ খাওয়ার জন্য জেগে থাকা লাগে রাত 12টা পর্যন্ত, তাই না? এটা হলো সেই দিক দিয়ে সহজ, অনেকটা নিরাপদ, সেফ, সব দিক দিয়ে সেই জন্য এটা বেশি চলে। আচ্ছা, তাহলে এখন বিস্তারিত এই 4টে সম্পর্কে বিস্তারিত এটা কিন্তু প্রথম ক্লাসে পাবেন না। প্রথম ক্লাসে যদি এটা পান তাহলে অন্যদিকে আবার বেশি আগাইতে পারবো না, বুঝছেন? তারপরে একটু জানি না, দেখবেন যে বাজারে আসলে কোন জিনিসগুলো বেশি আমরা কিনি। তোর সবজির মার্কেটে গেলাম বা তরকারির মার্কেটে গেলাম, কি কোনটা বেশি কিনি? সবজি যেগুলো এগুলো বেশি, যেগুলো হলো আমরা পছন্দ করি, সবসময় খাওয়া অভ্যস্ত, সেগুলো না, মানে ভালো যেগুলো সেগুলোই, মোটকথা ভালো যেগুলো আমার কাছে ভালো, কোনো না কোনো দিক দিয়ে ভালো। শাকসবজি, হ্যাঁ, এগুলো দেখবেন যে ডাক্তাররা সাধারণত কোনগুলো প্রেসক্রিপশন করে বেশি, এগুলোর মধ্যে তারা তো স্টাডি করে করে দেখছে যে আমার রক্সিথ্রোমাইসিন খুব একটা ভালো কাজ করে না, রিস্ক হয়ে যায়, কোনো দরকার নেই। যে সবচেয়ে দেখবেন এজিথ্রোমাইসিন বেশি চলে, তাহলে এটা কেন বেশি চলে? সব দিক দিয়ে ভালো জন্যই এটা কিন্তু বেশি চলে, ঠিক আছে? এটা হ্যাঁ পাওয়া যায় সহজে, সহজে পাওয়া যায় না, পাওয়া যায় হলো এখন পাওয়া যায় যেটা চাহিদা তৈরি হয় সেটা পাওয়া যাবেই। হ্যাঁ, মার্কেটে যারা মার্কেটিং করে এরা চাহিদার উপর নির্ভর করে সবচেয়ে বেশি। মার্কেটারদের কাজই হলো কি চাহিদা আছে সেটা ক্রিয়েট করা, মানে সেটা বুঝতে চেষ্টা করে যে মার্কেটে কি চাহিদা আছে, সেটার উপরেই তারা প্রোডাক্ট ছাড়ে। কিন্তু যে কোনো মার্কেটারের এটাই হলো মূল টার্গেট থাকে, যেটা চাহিদা বেশি হবে সেটা কিন্তু প্রোডাকশনে বেশি দেবে। এখনই ক্লারিথ্রোমাইসিনের চাহিদা বাড়ে যায়, দেখবেন ক্লারিথ্রোমাইসিন সাপ্লাই বেশি হবে, বোঝা গেছে? মানে সবচেয়ে বেশি চলে কোনটা? এজিথ্রোমাইসিন। এটা কি কি স্ট্যান্ডে পাওয়া যায়? এটা পাওয়া যায় হলো 500 mg ট্যাবলেট, 250 mg ট্যাবলেট, আর হলো সিরাপ, ড্রাই সিরাপ না, সাসপেনশন, ড্রাই সাসপেনশন। এই 3টে ফর্মে এজিথ্রোমাইসিন পাওয়া যায়। এখন কোনটা কার জন্য? এটা হলো বড়দের জন্য, অ্যাডাল্ট যারা, এটা হলো ছোটদের জন্য, আর এটা হলো বাচ্চাদের জন্য। অথবা ড্রাই সিরাপ কি বড়রা খেতে পারবে না? হ্যাঁ, খেতে পারবে, শুধু তার পরিমাণটা ঠিক থাকলে হলো। তাহলে ড্রাই সাসপেনশন যদি বড়রা খায় ওই যে কস্টিং করবে বেশি, এটা প্রোডাকশন খরচ, এই ট্যাবলেটের সবচেয়ে প্রোডাকশন খরচ কম হলো ট্যাবলেটের, এই জন্য ট্যাবলেটের দাম কম। ইনজেকশনের খরচ বেশি হয় প্রোডাকশনে, যার জন্য ইনজেকশনের দাম বেশি। ড্রাই সিরাপ বা ড্রাই সাসপেনশন এটার খরচ বেশি, সেই জন্য এটা খেলে তো পোষাবে না। হ্যাঁ, যদি ট্যাবলেট খেতে পারে ট্যাবলেট খাবে, আর বাচ্চারা ট্যাবলেট কিনতে পারে না, সেই জন্যই ওদের জন্য সিরাপ। আচ্ছা, ড্রাই সাসপেনশন বলছেন কি? প্রথম হলো সাসপেনশন আর সিরাপের মধ্যে পার্থক্য কি, এটা ক্লিয়ার হবে? এটা কি ক্লিয়ার হয়েছে? কিন্তু নেই, সাসপেনশন গলাইতে হয় না, এটা হলো না। ওটা হলো ড্রাই সাসপেনশন, যেটা সেটা গুলাতে হবে বোতলের ভিতরে। এটা হলো বোতল, বোতলের ভিতরে গুলে দেওয়া থাকবে, পাউডার দেওয়া থাকবে। হ্যাঁ, এটা পানি দিয়ে গুলাতে হবে, এটাকে বলা হয় ড্রাই সাসপেনশন, বুঝা গেছে? আচ্ছা, এখন সাসপেনশন তো তৈরি করা থাকে, প্যারাসিটামল সাসপেনশন তৈরি করাই থাকে। এখন সাসপেনশন কোনটা, সিরাপ কোনটা কিভাবে বুঝবেন, এবং এটা দিয়ে কিভাবে ভেজাল ওষুধ নির্ণয় করবেন, বা ওষুধের ডেট গেছে কিভাবে, বা ওষুধটা নষ্ট হয়ে গেছে কিভাবে বুঝবেন, এটা কিন্তু একটা সাবজেক্ট আছে যারা লং কোর্স করে সেগুলো পায়। দেখেন পানি দিয়ে, তাহলে আমরা যেটা আমরা সাসপেনশনের কথা বলি, তাহলে এখন কিন্তু সাসপেনশন আকারে না, এখন আছে হলো পুরো আছে, পাউডার আছে, পাউডার সাসপেনশন, পাউডার ফর সাসপেনশন, এটাকে বলে পাউডার ফর সাসপেনশন, PFS, পাউডার ফর সাসপেনশন। পানি দিয়ে গুলালাম, সাসপেনশন হয়ে গেল, বুঝা গেছে? আচ্ছা, এখন সাসপেনশন তৈরি করাই থাকে, আর এখন এটা কোনোটা পাউডার থাকে কেন, আর কোনোটা সাসপেনশন তৈরি করে দেয় কেন? যেটা পাউডার থাকে এটা যদি সাসপেনশন তৈরি করে দেয় অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যায়, সেই জন্য ওটা পাউডারই রাখে। ক্লিয়ার বলা গেছে? অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যায়, সেই জন্য ওটা পাউডার আকারেই রাখে। আর যেটা
তরল আকারে রাখলে পরে নষ্ট হয় না, সেটা তরল আকারেই রেখে দেয়। তরল আকারে রাখলে সুবিধা না, আমি কিনলাম সাথে সাথে ঝাঁকি দিয়ে খেয়ে ফেললাম। সাসপেনশন যেটা পাউডারের সাথে পানি দিয়ে মিশানো, এটা সর্বোচ্চ কয়দিন ইউজ করতে? 1 মাস। হ্যাঁ, 1 মাসের পর ইউজ করা উচিত না। কোনো ঔষধই খোলার পর 1 মাসের পর আর ইউজ করা উচিত না। যদি নির্দিষ্ট ক্ষেত্রে সেগুলো তো বলাই আছে যে হ্যাঁ, যে সাধারণভাবে যেটা 1 মাস। যেগুলো পাউডার আমরা গুলাই সেগুলো তো 1 সপ্তাহ বেশি পরে লাগে না। হ্যাঁ, থাকে না, এটা 1 মাসের থাকে না, সেই জন্য ওটা সর্বোচ্চ 1 মাস পর্যন্ত রেখে দেবেন। 1 মাসের মধ্যে যদি ওই ধরনের সমস্যা আরেকজনের হয়, যদি মনে করেন যে থেকে গেছে, সাধারণত থেকে না, তো অ্যান্টিবায়োটিক তো পুরোটাই খাওয়া লাগে, ডোজ মেইনটেইন করা লাগে, সাধারণত থাকে না, সেইভাবেই তৈরি করা হয়, কতটুকু লাগে সেইভাবেই। যদি কোনো কারণে থেকে গেছে তাহলে সেটা 1 মাসের মধ্যে যদি ওই রকম ইয়ে হয় যে এটা তাহলে দেবেন, আর না হলে দেবেন না। অ্যান্টিবায়োটিক যেটা দেওয়া থাকে এটা হাইস্ট দেওয়া থাকে 7 দিনের জন্য। হ্যাঁ, 7 দিনের জন্য, তো 7 দিন তো লাগে, বুঝছে, থাকে না। এখন সাসপেনশন আর সিরাপ কোনটার মধ্যে পার্থক্য? তাহলে সাসপেনশন কয় ধরনের থাকতে পারে? 2 ধরনের, একটা হলো ড্রাই সাসপেনশনও থাকতে পারে, আর একটা হলো মানে লিকুইড সাসপেনশনও থাকতে পারে। বোঝা গেছে? ড্রাই সাসপেনশনটাকে বলা হয় পাউডার ফর সাসপেনশন। তাহলে সিরাপ আর সাসপেনশনের মধ্যে পার্থক্য কি? সিরাপ কোনটা? সাসপেনশন সিরাপে তলানি জমবে না, আর সাসপেনশনে তলানি জমবে। তলানি জানেন? এই হলো ঔষধ, এই থেকে ঔষধ দেখবেন যে ঔষধটা নিচে পড়ে আছে, আর পানিগুলো বা যে তরলটা ইউজ করছে সেটা হলো উপরে। হ্যাঁ, এটাকে বলা হয় হলো সাসপেনশন। আর সিরাপ কখনোই তলানি পড়বে না। এখন গায়ে লেখা আছে সিরাপ কিন্তু তলানি পড়ছে, তাহলে কি বুঝবেন? হ্যাঁ, তাহলে সাসপেনশন না। উপরে এখানে তো লেখা আছে সিরাপ, আর এখানে লেখাই আছে, বোতলের গায়ে তো লিখতে হবে, এটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ম। যদি না লেখে তাহলে সে অপরাধ করলো, তার জন্য তার প্রোডাকশনও বন্ধ হতে পারে, মানে কোম্পানি বন্ধ হতে পারে, বুঝছেন? সিরাপ এখানে হলো সাসপেনশন, এভাবে লেখা আছে, বাংলা দিয়ে লেখা আছে, ইংলিশেও লেখা আছে। এখন দেখতেছেন সিরাপ কিন্তু তলানি পড়ে গেছে, কিছুদিন ধরেন 2 মাস হলো কিনছেন, তলানি পড়ে গেছে, কিন্তু এটা কি সিরাপ, লেখা আছে সিরাপ, তাহলে কি বুঝবেন? নষ্ট। তাহলে হলো নষ্ট, দেখছেন? তাহলে কোর্স কেন করা হয়? এরকম হাজার হাজার পয়েন্ট আছে যে ঔষধটা ভালো আছে না খারাপ আছে সেটা নির্ণয় করার জন্য। সিরাপটা সাসপেনশনটা নষ্ট হয়েছে কিনা এটা, আচ্ছা, সাসপেনশনটা নষ্ট হয়েছে কিনা কিভাবে বুঝবেন? সাসপেনশন তো তলানি পড়বে, এটা একটা। এখন হ্যাঁ, এটার রং একটা দেখবেন, যে কেনার সময় যে রং ছিল সেই রং আর দেখা যাচ্ছে না, কালার ডিসকালার হয়ে গেছে ভিতরে, তাহলে কি বুঝবেন এটা নষ্ট হয়ে গেছে? এই যে সিপি লাগানো আছে না, দেখবেন সিপি দিয়ে দিয়ে একটু একটু করে বের হয়ে যাচ্ছে, তাহলে ওইটা আর চালাবেন না, ওটা ফেরত দেবেন। বোঝা গেছে? কোম্পানি যদি ফেরত না দেয়, না নেয়, তাহলে আপনারা কি করবেন? ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যে আছে, অর্থাৎ দেখবেন যে মাঝে মাঝেই আসবে, ড্রাগস সুপার আসবে, তাকে অবগত করবেন স্যার এই অবস্থা। ড্রাগস সুপার কিন্তু মাঝে মাঝে আসে ফার্মেসিতে, দেখে এগুলো তদারকি করে, ঠিক আছে? আপনাকে ড্রাগ প্রশাসনের, ওষুধ প্রশাসনের লোককে সেই জিনিসগুলো জানাবেন। তাহলে আমরা এদিকে যাই। এখন ওটা কয়েকটা জিনিস তো জানা হলো, একটা হলো সাসপেনশন কি, সিরাপ কি। সাসপেনশন 2 ধরনের হতে পারে, একটা হলো ড্রাই সাসপেনশন আর পাউডার ফর সাসপেনশন, আর একটা হলো লিকুইড সাসপেনশন। স্যার এখানে আমরা যে জিম্যাক্স বা এজিথ্রোমাইসিন ওইগুলো খাই হচ্ছে রেসপিরেটরি সিস্টেমে কোনো সমস্যা হইলে কিন্তু এই যে হার্টের ইনফেকশন বা পাতলা পায়খানা যদি হয়, ডায়রিয়া, এখন আমি সেটা মাইক্রোবায়োলজি যদি স্টাডি করি বেশি, তাহলে একটা জিনিস পাই যে কোন জায়গাগুলোতে কোন ব্যাকটেরিয়ার বেশি ইনফেকশন করে। বাবুই পাখি আর চড়ুই পাখি, চেনেন দুটো পাখিকে? হ্যাঁ, বাবুই পাখি আর চড়ুই পাখি চেনেন না? বাবুই পাখি কোথায় বসবাস করে? তাল গাছের উপরে। ও কোনোদিনই এই যে ঘরের গুলগুলিতে এসে বসবাস করবে না। চড়ুই পাখিটা দেখতে বাবুই পাখির মতো, ওই কোথায় বসবাস করে? গুলগুলিতে। এ কখনো কিন্তু ওই তাল গাছে যাবে না, দেখছেন? তাহলে আপনি মাইক্রোবায়োলজি যদি স্টাডি করেন, তাহলে কোন কোন ব্যাকটেরিয়া কোথায় ইনফেকশন করে, কোন ভাইরাস কোথায় ইনফেকশন করে, কোন ফাঙ্গাস কোথায় ইনফেকশন করে, কোন প্রোটোজোয়া কোথায় ইনফেকশন করে, এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। কোন সাবজেক্টে? মাইক্রোবায়োলজিতে। ক্লিয়ার আছে? তখন এবার হলো
যে এই ফাঙ্গাস মারার জন্য কোন অ্যান্টিফাঙ্গাল ভালো, এই ব্যাকটেরিয়া মারার জন্য কোন অ্যান্টিবায়োটিক ভালো, এইটা স্টাডি হয়ে যাবে তখন, বোঝা গেছে? তখন সুবিধা হবে না, এটা কি 2 দিনের কাজ? এখন রেসপিরেটরি সিস্টেমে যে ব্যাকটেরিয়াগুলো ইনফেকশন করে সাধারণত সেগুলো এজিথ্রোমাইসিন দিয়ে খুব সহজেই মারা যায়। সেই জন্য এজিথ্রোমাইসিনটা রেসপিরেটরি সিস্টেমের ডিজিজেরগুলোর জন্য ভালো। এবার দেখেন ডাইজেস্টিভ সিস্টেমে যে ইনফেকশন হয় সেগুলো সিপ্রোফ্লক্সাসিন দিয়ে ভালো সহজেই মারা যায়। তাহলে সেখানে কি দেবো? সিপ্রোফ্লক্সাসিনই দেবো, বোঝা গেছে? এরপরেও যদি সেখানে অন্য কোনো ব্যাকটেরিয়া আসতে পারে, ব্যতিক্রম হয় না, হয়ে যায় অনেক সময়, তখন আমরা যদি এটা হলো সিএস হলো কালচার অ্যান্ড সেন্সিটিভিটি, এই টেস্টটা দিলে পরে কোন ব্যাকটেরিয়া দ্বারা বা কোন ভাইরাস দ্বারা ইনফেকশন হয়েছে সেটা কিন্তু ক্লিয়ার রিপোর্ট চলে আসবে, বোঝা গেছে? এবং সাথে সাথে চলে আসবে যে এটাকে কোন কোন অ্যান্টিবায়োটিক দিয়ে মারা যাবে সেটাও চলে আসবে ওই রিপোর্টে। তাহলে টেস্টটার নাম কি? সিএস, কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। পুরো টেস্টটার নাম হলো কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। এটা ব্লাড নেওয়া হয়, টিস্যু নেওয়া হয়, টিস্যু একটু কেটে নিলাম, এটা হলো, অথবা ব্লাড নিলাম, ব্লাড দিয়েই করা যায়, ব্লাড ফর সিএস, ব্লাডই বেশি করে। হ্যাঁ ব্লাডই বেশি করে, ক্লিয়ার হচ্ছে? তাহলে কোন ইয়ে দিয়ে ইনফেকশন হচ্ছে সেটাও পাওয়া যাবে এবং কোন অ্যান্টিবায়োটিক দিয়ে ভালো হবে সেটা পাওয়া যাবে। তাহলে আপনি সহজেই ট্রিটমেন্ট দিতে পারছেন, বোঝা যায় না? রোগসিত্রোমাইসিন এটা বেশি একটা চলে না, এটা যে যে জায়গায় এটা সেই জায়গায়, কিন্তু এটার দাম কম। একদিক দিয়ে আর একটা সুবিধা আছে, গরিব লোক আসবে অনেকে, এটার দাম কম, 12 টাকা করে, এটার দাম হলো 35 টাকা, অনেক ডিফারেন্স না? আচ্ছা, সেই জন্য এটা একটু ওই দিক দিয়ে সুবিধা, তবে বেশি চলে না। ইরাইথ্রোমাইসিন এটার কোনটা চলে? বাচ্চাদের যে সিরাপ, এই সিরাপটা বেশি চলে, মনে থাকবে? পেডিয়াট্রিক সিরাপ বা চাইল্ড সিরাপটা বেশি চলে, বা সিরাপ বা সাসপেনশন যেটাই বলেন, এরকম প্রোডাকশনের একটা কৌশল, আর কিছু না। ওষুধটা কোন কি রাখলে ভালো থাকে সেটাই হলো মূল টার্গেট। এটার কোনটা চলে? হ্যাঁ, বাচ্চাদের যে সিরাপ এইটা হলো বেশি চলে। আর ক্লারিথ্রোমাইসিন কোন জায়গায় চলে? ক্লারিথ্রোমাইসিন চলে হলো এইচ পাইলোরি ইনফেকশন, চিনছেন? এইচ পাইলোরি ইনফেকশন কোথায় হয়? এইচ পাইলোরি মানে হেলিকোব্যাক্টার পাইলোরি, একটা ব্যাকটেরিয়ার নাম হলো এইচ পাইলোরি বা হেলিকোব্যাক্টার পাইলোরি। এই ব্যাকটেরিয়াটা, এই যে এটার নাম কি দেখেন তো, এটা কোন অর্গান করছে? স্টোমাক। তাহলে স্টোমাকের এটা হলো ওয়াল, চতুর্দিকে হলো ওয়াল, ভিতরে হলো লোমের। এই স্টোমাকের ওয়ালে থাকে যে সেলগুলো, আচ্ছা এই লেয়ারগুলো থাকে, কয়টা লেয়ার পর আছে? 4টে লেয়ার পর আছে, কমপক্ষে 6টা লেয়ার থাকে, 4টা পড়ানো হয়, পরে একটাই আবার 3 ভাগে ভাগ হয়ে যায়। তাহলে স্টোমাকের ওয়ালে এই একটা ব্যাকটেরিয়া ইনফেকশন করে, সেটার নাম হলো এইচ পাইলোরি। এইচ পাইলোরি বা এর পুরো নাম হলো হেলিকোব্যাক্টার পাইলোরি। হেলিকোব্যাক্টার পাইলোরি, এই এইচ পাইলোরি কিন্তু অন্য কোনো জায়গায় ইনফেকশন করে না, এর জায়গায় হলো স্টোমাকের ওয়াল। এখন এই এইচ পাইলোরি যদি ইনফেকশন করে আর যদি এর আলসার থাকে, সেই আলসার কিন্তু সহজে ভালো হবে না এইচ পাইলোরি নির্মূল না করা পর্যন্ত, মনে থাকবে? এই এইচ পাইলোরির এগেনস্টে যে ওষুধটা, আবার এটা একটা ওষুধ দিয়েও ভালো হয় না, কয়েকটা কম্বাইন করে দেওয়া লাগে, তার মধ্যে এটা একটা ক্লারিথ্রোমাইসিন। অন্য কিছু দিলে কাজ হবে না, অন্য কিছু দিলে কাজ হবে না। ওয়ালাইকুম আসসালাম। আমরা এই গ্রুপে এই, আচ্ছা ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা দেখেন সবকটার একটু কোনটা কোনটা বেশি চলে? এজিথ্রোমাইসিন বেশি চলে। আর এটা হলো ক্লারিথ্রোমাইসিন কোন জায়গায় চলে? এইচ পাইলোরি ইনফেকশনে। এইচ পাইলোরি কখন হয়? যখন হলো তার গ্যাস্ট্রিক আলসার হয়ে যায়, তখন এইচ পাইলোরি ওইখানে সহজেই ইনফেকশন করতে পারে। ঘা হয়ে গেলে সহজেই ইনফেকশন হয় না, বা ক্ষত হয়ে গেলে, এখন এখানে ধরেন স্কিন আছে, প্রোটেক্টর, ভালো একটা প্রোটেক্টর, এখানে কিন্তু এই মুহূর্তে কোনো ধরনের ইনফেকশন হওয়ার সম্ভাবনা নাই। কখন হবে ইনফেকশন? যখন এটা কেটে যাবে। তাহলে সহজে এখানে যে ব্যাকটেরিয়াগুলো বসবাস করতেছে, তাহলে সেগুলো ওখানে সহজেই ঢুকে ইনফেকশন করতে পারে। হ্যাঁ, ওটাকে বলা হয় ওন্ড ইনফেকশন, মানে ক্ষত ঘায়ে বা ক্ষত জায়গায় ইনফেকশন। কোনটা? মেনশন দ্য 5 ক্যারেক্টারিস্টিক্স অফ ব্লাড। ব্লাডের 5টা বৈশিষ্ট্য উল্লেখ করো। না, ব্লাডের 5টা বৈশিষ্ট্য। হ্যাঁ, ডব্লিউবিসি যদি বৈশিষ্ট্য জানা থাকে সেটাও ইনক্লুড করতে পারে। হ্যাঁ, এটা বৈশিষ্ট্য তো না, মেনশন দ্য টাইপ অফ ডব্লিউবিসি।
ডাব্লিউবিসির গুলো টাইপ কি সেটা হলো ওই যে নিউট্রোফিলিসনের সেগুলো। হ্যাঁ, আর এটা হলো রক্তের যে বৈশিষ্ট্য, রক্তের বৈশিষ্ট্য রক্ত লাল, রক্তের বৈশিষ্ট্য হলো রক্ত যদি আমরা রক্ত হলো এটা হলো অ্যাসিডিক না অ্যালকালাইন, মানে এটা হলো ক্ষারীয় না অম্লীয়, এটা তো পড়ানো হয়েছে। রক্তের পিএইচ কত, রক্তের পিএইচ রক্ত হলো কিছুটা ক্ষারীয়, ওটা একটা রক্তের বৈশিষ্ট্য, বুঝছেন। তারপর রক্ত যদি দেহ থেকে বাইর করা হয় কিছুক্ষণ পরেই এটা জমাট বেঁধে যায়, এগুলো হলো রক্তের বৈশিষ্ট্য। এরকম 5টা বৈশিষ্ট্য লেখা। রক্তের পিএইচ কত? হ্যাঁ, রক্তের পিএইচ হলো 7.something 4 সম্ভবত 7.4। এটা তারপর গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন, আমরা এত কিছু কি আর মনে থাকা সম্ভব? ঠিক আছে, তবে 7 অর্থাৎ কিছুটা ক্ষারীয়। ক্ষারীয় আর অম্লীয় জিনিসটা আছে না, কোনটা ক্ষারীয় কোনটা অম্লীয়, এটা পিএইচ স্কেল এই সময় দরকার। তাহলে আমরা ম্যাক্রোলাইট গ্রুপ সম্পর্কে আইডিয়া পেলাম না? হ্যাঁ, এবার নেই আর একটা গ্রুপ, সেফালোস্পোরিন গ্রুপ। দেখেন বিস্তারিত, এর কিন্তু বিস্তারিত হয় না, একটু সামান্য একটু করে হয়েছে। হ্যাঁ, আরো বিস্তারিত জানার জন্য আস্তে 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 সেমিস্টার বাড়িয়ে নেওয়া লাগে, তাছাড়া কোনো জিনিস সম্ভব নয়। সেফালোস্পোরিন গ্রুপ, সেফালোস্পোরিন গ্রুপে এই যে অ্যান্টিবায়োটিক গুলো, এইগুলো খুবই সেফ। একটা জিনিস মনে রাখবেন, যেমন বললো কে যে এটার বৈশিষ্ট্য কি, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ব্লাড, ব্লাডের বৈশিষ্ট্যগুলো কি কি। এই সেফালোস্পোরিনের বৈশিষ্ট্য, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সেফালোস্পোরিন গ্রুপ, সেফালোস্পোরিন গ্রুপের বৈশিষ্ট্যগুলো কি। এক নম্বর বৈশিষ্ট্য, এই ওষুধগুলো খুবই সেফ। কার কার ক্ষেত্রে সেফ? বাচ্চাদের ক্ষেত্রেও সেফ, প্রেগন্যান্ট ওমেন যারা তাদের জন্য সেফ। বোঝা গেছে, এই ওষুধগুলো হলো খুবই সেফ। এখন এই গ্রুপে কি কি আছে সেটা দেখবো। একটা হলো সেফালেক্সিন, সেফাডিন, সেফুরোক্সিন, সেফাকোলোন, সেফিক্সিন, সেফট্রিয়াক্সন, দেখছেন এই গ্রুপে আছে সেফালেক্সিন, সেফাডিন, সেফুরোক্সিন, সেফাকোলোন, সেফিক্সিন আর হলো সেফট্রিয়াক্সন। হ্যাঁ, সবগুলোই অ্যান্টিবায়োটিক, সবগুলোই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। আর এই গ্রুপের বৈশিষ্ট্য হলো এগুলো হলো সেফ। যখনই কোনো প্রেগন্যান্ট আসবে, প্রেগন্যান্টের সাধারণত গাইনোকোলজিস্টের কাছে পাঠাবে। আচ্ছা, তারপরেও অনেক সময় অনেকে ভুল করে, দেখবেন সেটা জানাবেন, ডাক্তারকেও ফোন দিয়ে জানাবেন। এই গ্রুপের দেখেন এই সেফট্রিয়াক্সন যেটা, এটা শুধুমাত্র কিন্তু ইনজেকশন হয়, এটা ট্যাবলেট হয় না, ক্যাপসুল হয় না, সিরাপ হয় না, ওগুলো ভালো রাখা যায় না, ওটা নষ্ট হয়ে যায়। সেই জন্য এই গ্রুপটা যে কি নাম, সেফট্রিয়াক্সন যেটা। এখন গ্রুপ বারবার বলতেছি, এটাই কিন্তু মেইনলি একটা গ্রুপ, মাস্টার গ্রুপ। এইটাকেও আবার এই যে সেফালোস্পোরিন বলবে যে সেফট্রিয়াক্সন গ্রুপ, ওটা আসলে গ্রুপ না, ওটা একটা জেনেরিকের নেম। ওইটা দিয়ে অনেকগুলো কোম্পানি ওষুধ বানাইছে, এই জন্য এটাকে গ্রুপ বলা হয়, আর কিছুই না। গ্রুপ গ্রুপ কিন্তু এগুলো ম্যাক্রোলাইট গ্রুপ, সেফালোস্পোরিন গ্রুপ, এগুলো। তাহলে সেফট্রিয়াক্সনে কি কি হয়? শুধুমাত্র ইনজেকশন হয়। এখন ইনজেকশনটা কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়? এই যে টাইফয়েড, ফিভার, নিউমোনিয়া, এই সকল ক্ষেত্রে ইনজেকশনটা বেশি ব্যবহৃত হয়। সেফট্রিয়াক্সন ইনজেকশন সেট্রন নামে আছে, অনেক নামে পাওয়া যায়। হ্যাঁ, ট্রাক্সন নামে আছে। সেফিক্সিন, এটা একটা প্রিপারেশন, এগুলো বেশি চলে। সেফট্রিয়াক্সন, সেফিক্সিন, সেফাকোলোনটা কম চলে, সেফুরোক্সিন, এই তিনটে বেশি চলে। আগে ছিল সেফাডিনটা বেশি চলতো, এই তিনটে বেশি করে দাগ দিয়ে রাখেন বা স্টার দিয়ে রাখেন। কি কি? সেফুরোক্সিন, সেফিক্সিন আর হলো সেফট্রিয়াক্সন। সেফট্রিয়াক্সনের কি হয়? শুধুমাত্র ইনজেকশন হয়, এটা কিন্তু ট্যাবলেটও খুঁজবেন না, ক্যাপসুলও খুঁজবেন না। হ্যাঁ, আর এটা সবগুলোই হয়। সেফুরোক্সিনের ট্যাবলেট হয়, ক্যাপসুল হয়, সিরাপ হয়, ইনজেকশনও হয়। সেফাকোলোন বাজারে পাওয়া যায় হলো ক্যাপসুল আর হলো সিরাপ ফর্মে বা ড্রাই পাউডার ফর সাসপেনশন, পাউডার ফর
সাসপেনশন, PFS পাউডার ফর সাসপেনশন, চিনছেন তো পাউডার ফর সাসপেনশন, এই দুটো ফর্মে পাওয়া যায়। তাহলে আমরা আর হলো সেফিকজেম, হ্যাঁ এটারও ক্যাপসুল পাওয়া যায়, সিরাপ পাওয়া যায়। সেপ3 এসকার কোম্পানির সেপ3 এটাই আপনার সাসপেনশনও আছে, সিরাপও আছে। এখন দেখবেন কি কি পাওয়া যায়, এটা মার্কেটে গেলে তো আরো বেশি হবে, নেটে সার্চ দিলে তো বেশি পাওয়া যাবে। হ্যাঁ যে এটা হলো এটারও হয়তো এমন কৌশল একদিন আবিষ্কার হবে যে এটা সাসপেনশন করলেও ভালো থাকবে। এখন পর্যন্ত এটাকে ভালো রাখতে পারতেছে না, ইনজেকশন ছাড়া কোনো কিছু, সেই জন্য এটা নিয়ে আসে না। কিন্তু হয়তো এমন একটা প্রযুক্তি আসবে যখন এটা সিরাপ আকারেও ভালো থাকবে, ট্যাবলেট আকারেও ভালো থাকবে, তখন সেটা আবিষ্কার করবে। তো মার্কেটে সবসময় থাকতে পারে, মার্কেটটা বোঝা যায়, মার্কেটে না থাকলে কোনো কিছুই বোঝা যায় না কিন্তু মার্কেটে। তাহলে এই গ্রুপের বৈশিষ্ট্য কি? সেফ ড্রাগ। এখন কোন ক্ষেত্রে কোনটা, যে কোনো পেশেন্ট কোনো ক্রমে ইনজেকশন নেবে না, তাকে কি জোর করে দেওয়া যাবে? না, কখনোই রোগীর ইচ্ছের বাইরে কাজ করা যাবে না। হ্যাঁ যে দরকার হলো যারা নিউমোনিয়া হয়েছে বা টাইফয়েড হয়েছে, তাকে সেফট্রিয়াজোল ইনজেকশন দিলে সহজেই ভালো হয়ে যাবে। হ্যাঁ এখন কোনোভাবেই সে ইনজেকশন নেবে না, তখন কি করবে ডাক্তার? তখন হলো এই দিকে চলে যাবে, ট্যাবলেট ক্যাপসুলের দিকে, যে এখান থেকে কিছু একটা দেবে। কোনটা দেবে? হয়তো যেটা সবগুলো আছে, এই যে সেপুরোক্সিন দেওয়ার চেষ্টা করবে, অথবা সেফিকজেম। সবগুলোই তো নিউমোনিয়ার বিরুদ্ধে কাজ করে, সবগুলোই টাইফয়েডের বিরুদ্ধে কাজ করে, সবগুলো, কিন্তু পার্সেন্টেজটা একটু কম আর বেশি। কোনোটা 99%, কোনোটা 98%, কোনোটা 95%। তাহলে কোনটা বেশি চয়েস করবো? যেটা 100%-এর কাছাকাছি সেটাই তো চয়েস করবো, তাই না? ইনজেকশন সবচেয়ে দ্রুত কাজ করে। ইনজেকশন হলো দ্রুত কাজ করে। ইনজেকশন দ্রুত কাজ করবে না। আপনার বাসা হলো এইখানে, মানে 2টা বিল্ডিং পরে, আর একজনের বাসা হলো মোহাম্মদপুরে, আর একজনের বাসা ময়মনসিংহ। এখন এখানে কে আগে আসবে? আর টার্গেট তো এখানে, এই সেফটিতে আসা। তাহলে আপনি আগে আসবেন না? ইচ্ছে করলে আপনার আগে কেউ আসতে পারবেন, ঠিক সেই রকমই ইনজেকশন দেওয়া হয়। ওষুধটা খাওয়ার ওষুধ খাইলাম, হ্যাঁ ডাইজেশন হলো পেটের ভিতরে, মানে স্টোমাকের ভিতরে, ইন্টেস্টাইনের ভিতরে ডাইজেশন হওয়ার পরে এইটা শোষণ হয়ে যাবে হলো লিভার থেকে রক্তে চলে গেল, আর আপনারটা সরাসরি রক্তেই দেওয়া হলো। তাহলে এতগুলো পথ অতিক্রম করে আসবে, আর আপনারটা সহজেই দেওয়া হলো ইনজেকশনে। কোনটা কাজ করবে আগে? বোঝা গেছে জিনিসটা? ট্যাবলেট আগে কাজ করবে না সিরাপ আগে কাজ করবে? কেন? বলানো আছে ট্যাবলেটটা তো গুলবে আগে, তাই না? স্টোমাকে গিয়ে ডিজলভ হবে, কিন্তু এটা ডিজলভ করাই আছে। এই যে এইভাবে বুঝবেন। তাহলে আমরা 2টা গ্রুপ পাইলাম। এই গ্রুপের বৈশিষ্ট্য হলো সেফ, হ্যাঁ, আর এই গ্রুপের বৈশিষ্ট্য হলো এটা কাভারেজ বেশি, এটা হলো পার্সেন্টেজ বেশি আছে, অর্থাৎ সাকসেস রেট ভালো থাকে। কিন্তু যেখানে দেখবেন সেফটির প্রশ্ন আসবে ছোট বাচ্চা, তখন এই গ্রুপে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এবার আর একটা গ্রুপে যাই। হ্যাঁ, যে গ্রুপের কথা বললেন যে স্কিনের ইনফেকশনগুলো, স্কিনে কি কি ইনফেকশন হয় সেই গ্রুপেরটা আগে দেই। এটার নাম হলো পেনিসিলিন গ্রুপ। এই পেনিসিলিন গ্রুপটা কিন্তু সর্বপ্রথম আবিষ্কার হয়েছে। কে আবিষ্কার করছে পেনিসিলিন? নাম জানেন? বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের নাম শুনছেন? বেঞ্জামিন ফ্রাঙ্কলিন 200 মনীষীর জীবনী, ওই বইটা পড়বেন, বারবার পড়বেন। কে কি আবিষ্কার করছে, কেন বিখ্যাত হয়েছে, তারা কত শ্রম দিয়েছে এই পৃথিবীর জন্য, সেখান থেকে একটা আইডিয়া পাবেন, কিন্তু ভালো আইডিয়া, আপনাকে কর্মক্ষম করবে ওই বইটা। তাহলে পেনিসিলিন গ্রুপে কি কি আছে? অ্যামোক্সিসিলিন, ক্লোক্সাসিলিন, ফ্লুক্লোক্সাসিলিন, ডাইক্লোক্সাসিলিন, এগুলো। এর মধ্যে কোনটা চলে সবচেয়ে? এটাই বেশি চলছে, গ্লুকোক্সাসিলিন এখন পর্যন্ত বেশি চলছে। হয়তো পরবর্তীতে ডাইক্লোক্সাসিলিন বা আরো অন্য কোনো গ্লুকোক্সাসিলিন আসবে, এটাই বেশি চলতেছে। কোন ক্ষেত্রে? এসএসটিআই এর ক্ষেত্রে। এসএসটিআই কথাটা লেখা রাখেন। এসএসটি এর ক্ষেত্রে এই, তাহলে এই যে ওষুধগুলো, এগুলোর মধ্যে সবচেয়ে এটাই ইম্পর্টেন্ট। তাহলে সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট না, তারপরে কিছু কিছু ফার্মেসিতে অন্যগুলো রাখতে হবে, কারণ কিছু বয়স্ক ডাক্তার আছে তারা ওই ওষুধগুলোই আগে পাইছে, তাদের ব্রেনে ওইটাই আছে। আধুনিক যে আরো আছে ভালো আছে, তাদের ব্রেনে
অনেকে ইনফরমেশন দেয় কিন্তু তারা ওটা বোঝার চেষ্টা করে না, ওটাই লিখে যাচ্ছে। হ্যাঁ, সেই জন্য আপনাকে ফার্মেসিতে সব ধরনের ইয়েই রাখতে হবে, তবে স্টাডির উপর ভিত্তি করে কোন আমার যে এলাকায় ফার্মেসিটা দিছি ওই এলাকায় বাহির থেকে কীরকম প্রশ্ন প্রেসক্রিপশনগুলো আসে ওটার মুভমেন্ট দেখে আপনি ঔষধের তাক সাজাইবেন, কম চলে কম রাখবেন, একবারে বেশি রাখেন না, তাহলে কিন্তু ধরা খাবেন। তাহলে এসএসটিআই কি? স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন। এখন দেখেন তো স্কিন আর সফট টিস্যু কোনটা? আচ্ছা, আমাদের লেয়ারগুলো দেখি কি কি, স্কিন আর সফট টিস্যু বুঝে দিতে হবে তো না? এসএসটিআই মানে, তাহলে আমরা এই গ্রুপটা যে ইউজ করব একটা অন্তত জিনিস মনে রাখবো, সেটা হলো এসএসটিআই। এই এসএসটিআই মানে হলো স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন। স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন। এখন বডির লেয়ারগুলো বলেন তো একটু। প্রথম লেয়ারটা কি? স্কিন, তারপরের লেয়ারটা ফ্যাট, তারপরের লেয়ারটা মাসল, তারপরের লেয়ারটা টেন্ডনের সাহায্যে হাড়ের সাথে, এটা হলো হাড়, বোন, এটা হলো বোন। আচ্ছা, বোনের ভিতরে থাকে বোন মেরু, হ্যাঁ বোন মেরু। তাহলে এইটা হলো বোন, এই যে এটা হলো বোন, শক্ত বোনটা এটা। এটা বোনের আবার কয়েকটা ভাগ আছে, আর এটা হলো লাগানো থাকে যেটা দিয়া, এটা হলো টেন্ডন। তাহলে এটা হলো স্কিন, এটা হলো ফ্যাট, স্কিন ফ্যাট, তারপরে মাসল, টেন্ডন, আর হলো বোন, বোন মেরু। এই হলো টিস্যু, এটা কিন্তু টিস্যু। তবে স্কিনে কয়েকটা টিস্যু থাকে, দুইটি টিস্যু, একটা উপরে একটা নিচে, দুই ধরনের টিস্যু থাকে। আর এইখানে দেখেন এই ফ্যাট, এই ফ্যাটটা কোথায় থাকে? স্কিনের নিচেই থাকে ফ্যাট। গরু জবাই করে বা খাসি জবাই করে চামড়াটা আলাদা করে, হ্যাঁ, এই চাকুটা কোন দিক দিয়ে নেয় জানেন? ওই ফ্যাট দিয়ে নেয় কিন্তু, হ্যাঁ, যেন স্কিনও কাটানো যায় আবার মাংস না কাটা যায়, ফ্যাটের ভিতর দিয়ে দিয়ে নেয়। ফ্যাট চিনছেন তো? তাহলে এই ফ্যাটটার নামই হলো সফট টিস্যু, মনে থাকবে না? ফ্যাটটার নামই হলো সফট টিস্যু। তাহলে স্কিন আর সফট টিস্যুতে যদি ইনফেকশন হয় ওইটা কি বলা হয়? এসএসটিআই বা স্কিন আর সফট টিস্যু। ক্লিয়ার আছে না? এখন এখানে কি কি ইনফেকশন হয় দেখেন। কেটে গেছে, কেটে যাওয়ার পরে এখানে ইনফেকশন হবে না? এটার নাম হলো ওউন্ড ইনফেকশন, WOUND, ওউন্ড ইনফেকশন। কেটে গেছে, দেখবেন এখানেও ইনফেকশন আছে, এর পার্শ্ববর্তী স্থানগুলো লাল হয়ে আছে, মানে ওখানে ইনফেকশন হয়েছে। ওই পার্শ্ববর্তী কোন জায়গায় ইনফেকশন আছে? উপরে কিন্তু না, স্কিনে হয় নাই, হয়েছে হলো ওই ফ্যাটে। ফ্যাট দিয়ে দিয়ে আস্তে 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 ওটা ওই যে ছড়াইয়া করছে, ওটাকে বলা হয় হলো সেলুলাইটিস। বোঝা গেছে? এগুলো যদি ছবিগুলো দেখানো যায় আরো ক্লিয়ার হতো। এটা হলো সেলুলাইটিস। ওউন্ড ইনফেকশন চিনছে? কেটে যাওয়ার ফলে বা আঘাতপ্রাপ্ত হওয়ার ফলে স্কিনটা তো নষ্ট হয়ে গেছে, কেটে গেছে, তাই না? তার ফলে যে ইনফেকশন হবে ওটাকে বলা হয় ওউন্ড ইনফেকশন। সেলুলাইটিস কোনটা? যে ফ্যাট টিস্যুতে যদি ইনফেকশন হয় ওটাকে বলা হয় সেলুলাইটিস। এখন ফ্যাট টিস্যুতে ব্যাকটেরিয়া পৌঁছবে কিভাবে? ওই কেটে গেছে ওই দিক দিয়ে প্রবেশ করে এর আশেপাশে দেখবেন যে লাল হয়ে গেছে, হ্যাঁ, ওইটাই হলো, আর চুলকাচ্ছে, লাল হয়ে গেছে, চুলকাচ্ছে, ইনফেকশন দেখলেই বোঝা যায়। তাহলে ওইটার নাম হলো সেলুলাইটিস। এই ছবিগুলো একটা ক্লাসে দেখেন, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, এগুলো কিন্তু সাজানোই আছে, শুধু ইউজ নাই। ওউন্ড ইনফেকশন, সেলুলাইটিস, একটা হলো এই দুটোই বেশি পাওয়া যায়। তাহলে এদের ক্ষেত্রে কি দিয়ে চিকিৎসা দেবো? হ্যাঁ, আরো আছে বয়েল, কার্বানকল, এইগুলো দেখেন। বয়েল একটা, BOIL, কার্বানকল। বয়েল কোনটা? ফোড়া, ফোড়াকে বলা হয় বয়েল। অ্যাবসেস কোনটা? এই অ্যাবসেস হলো শরীরের যে কোনো জায়গায় যদি পুঁজ জমে ওটাকে বলা হয় অ্যাবসেস। আর যদি স্কিনের নিচে বা স্কিনে হয় ওইটাকে বলা হয় স্পেশালি বয়েল বলা হয়। বোঝা গেছে? তাহলে পুঁজ জমবে, কিন্তু এই পুঁজটা কিভাবে হয় তাই না? পুঁজটা কিভাবে হয়?
শরীরে ব্যাকটেরিয়া বা জীবাণুর সাথে যুদ্ধ করে হ্যাঁ ব্যাকটেরিয়ার সাথে কার যুদ্ধ মানে মাইক্রো অর্গানিজমের সাথে অ্যান্টিবডি আছে না আমাদের অ্যান্টিবডি কোনগুলো যেগুলো রোগের বিরুদ্ধে কাজ করে সেগুলো হলো অ্যান্টিবডি যদি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে সেগুলো কি ওই যে হোয়াইট ব্লাড সেলগুলো হোয়াইট ব্লাড সেল কি নিউট্রোফিল ইসোনোফিল বেসোফিল মোনোসাইট লিম্ফোসাইট এগুলো হলো হোয়াইট ব্লাড সেল তাহলে এরও কিছু মারা যায় ওরও কিছু মারা যায় যেগুলো মারা যায় ওখানে জমা হয়ে থাকে ওটাই হলো পুঞ্জ এটা আবার টেস্ট করতে দিলে পুঞ্জ যদি টেস্ট পাস একে বলা হয় পাস মেডিকেল টার্ম পাস যদি টেস্ট করতে দেয় তাহলে কোন ব্যাকটেরিয়া মারা গেছে আর কোন অ্যান্টিবডি মারা গেছে সেটাও কিন্তু রিপোর্ট চলে আসে বোঝা গেছে স্যার এই নখের কোনায় কোনায় যে নখের কোনায় কোনায় ওটা হলো ফাঙ্গাল ইনফেকশন ওটাই কি না ওইটা এটা ফ্লুক্লোক্সাসিলিন হবে না যদি ওখানে সেকেন্ডারি ইনফেকশন হয় তখন ফ্লুক্লোক্সাসিলিন দরকার তা না হলে দরকার নয় এখন সেকেন্ডারি ইনফেকশন কি আগে হয়েছে হলো ফাঙ্গাল ইনফেকশন ফাঙ্গাস দ্বারা হয়েছে হ্যাঁ এটাকে এই রোগটার নাম হলো অনিকোমাইকোসিস এটা এক ধরনের টিনিয়াসিস আচ্ছা এই অনিকোমাইকোসিস হয়েছে প্রথমে এখন এখানে তো খাদ যাইছে চুলকাইছে তাই না এরকম করছে তাহলে এখানে একটু উন্মুক্ত হয়ে গেছে না যখনই উন্মুক্ত হয়ে গেছে তখন আবার ব্যাকটেরিয়া চান্স পেয়ে গেছে ওখানে ব্যাকটেরিয়াও ইনফেকশন করছে ওটাকে দ্বিতীয় পর্যায়ের ইনফেকশন বা সেকেন্ডারি ইনফেকশন বলে যদি সেকেন্ডারি ইনফেকশন হয়ে থাকে তাহলে ফ্লুক্লোক্সাসিলিনের দরকার আর যদি না হয়ে থাকে তাহলে দরকার নয় তাহলে শুধুমাত্র অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দিয়েই হবে ক্লিয়ার বোঝা গেছে এত তো রিস্ক নেয় না আর এত টেস্টও করে না সেই জন্য এটাও দেয় ওরাই দেয় এটা 7 দিন দিল একটা করে 4-5 দিনে যে ওষুধ 4 বার খাওয়া লাগে সেটা কয় ঘন্টা পর খাবে 6 ঘন্টা সেটা নিয়ম কি কয়টা শুরু করবে হ্যাঁ 6টা 12টা সকাল 6টা দুপুর 12টা সন্ধ্যা 6টা এইভাবে কিন্তু যে ঔষধ 3টে খাওয়া লাগে তিনি তাহলে কয়টা শুরু করবে তাকে সুবিধাজনক একটা টাইমিং করে দেবেন যাতে তার জন্য কমফোর্টেবল সুবিধাজনক হয় সেই জন্য এটা ফলো করতে পারে খাওয়ার সময়টাই 3 বেলা যেটা হয় 3 বেলা সকালে না 3 বেলা হলে খাওয়া রাতের খাবার কেউ 8টার সময় খায় আবার সকালে 11টার সময় ঘুম থেকে ওঠে তখন কি করবেন আপনি টাইম মেইনটেইন করে দেবেন সকাল 6টায় দুপুর 12টায় 12টায় না সেটা হলে কি হয় 8 ঘন্টা পর পর এখানে 3:24 দুইটা তারপরে রাত 10টা দেখেন এই টাইমটা সুন্দর হচ্ছে না সকাল 6টা 8 ঘন্টা পর পর হ্যাঁ 8 ঘন্টা পর পর ঠিক আছে না বুঝে দিলে ওই ঘুম থেকে উঠবে 11টার সময় তখন একটা খাবে দুপুরে খাওয়ার পরে একটা খাবে সন্ধ্যার সময় খায় আবার ঘুম দেবে এই ঔষধটা পাইলে হলো অল্প সময় 16 ঘন্টার ভিতর আর এদিকে হ্যাঁ এখন তখন হবে কি তখন একটা গ্রাফ দিয়ে বোঝানো যায় গ্রাফটা আট করলে অনেক সময়ের দরকার এক সময় তার বডিতে অর্থাৎ রক্তে ঘনত্ব থাকতেছে বেশি ওষুধের ঘনত্ব বেশি থাকতেছে আর এক সময় ঘনত্ব কমে যাচ্ছে তাই না যখন কমে যাচ্ছে তখন কিন্তু ব্যাকটেরিয়াগুলো চালাক হয়ে যাচ্ছে আমার বিপরীতে আছে শত্রু যখন শত্রুর সংখ্যা কমে যাবে তখন আমার কি আমি চালু হবো না বেশি চালাক হবো না আর যখন শত্রু বেশি থাকবে তখন কিন্তু সহজেই মারতে পারবে আমাকে বোঝা গেছে ঠিক ওই রকমই উন্ড ইনফেকশন তারপরে সেলুলাইটিস বয়েল কার্বাঙ্কল হলো কোনো ফোড়ার দেখবেন একটা মুখ আর কোনো ফোড়ার 2-3টে করে মুখ থাকে দেখলে 2-3টে মুখ থাকে সেটার নাম হলো কার্বাঙ্কল বহুমুখী ফোড়া বাংলায় বলা হয় বহুমুখী ফোড়া আর বয়েল হলো একমুখী ফোড়া বোঝা গেছে তাহলে এই ডিজিজগুলোর ক্ষেত্রে দেওয়া হলো ফ্লুক্লোক্সাসিলিন এই গ্রুপটা হয়ে গেল না অন্যগুলো বেশি একটা চলেও না দরকারও নেই এবার আমরা তাই বলা শেষ আচ্ছা গ্রুপগুলো অন্তত লিখে নেন স্যার আমরা তো আপনার ক্লাসটা প্রথম দিকে পাই না এই ভিডিওটা আমরা কিভাবে পাবো কোন ভিডিও যেটা হচ্ছে এখন যেটা হচ্ছে সেটা পাবেন হলো অ্যান্টিমাইক্রোবায়াল ড্রাগস অথবা অ্যান্টিবায়োটিক এভাবে সার্চ দিয়ে অ্যান্টিবায়োটিক লেকচার অফ এইচআরটিডি মেডিকেল ইনস্টিটিউট এবার দেখেন সেটা হলো ফ্লুরোকুইনোলোন গ্রুপ এখন আর সময় নেই কিন্তু দ্রুত শেষ করতেছি হ্যাঁ এলে কি কলম দিল ফ্লুরোকুইনোলোন
কিন্তু ইম্পর্টেন্ট, এটা দেখতেই হবে। পার্শ্ববর্তী একটা রোগ থেকে নিয়ে এসে ফ্লুরোকুইনোলোন গ্রুপ। প্রত্যেকটা গ্রুপের কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা মানুষেরও কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন। হ্যাঁ, তাহলে সহজে ট্রিটমেন্ট দেওয়ার সময় সহজে মনে হবে। এই গ্রুপের যে ওষুধগুলো, একটা হলো নেলিডেক্সিক অ্যাসিড, ciprofloxacin, lomifloxacin, levofloxacin, ofloxacin, moxifloxacin, গেটিফ্লোক্সাসিন, আরো আছে কিছু, জেনিফ্লোক্সাসিন। এক সময় আমরা যখন একদম ছোট ছিলাম, এই সিপ্রোফ্লক্সাসিন এত ইয়া হয় নাই, এই নেলিডিক্সিক অ্যাসিড ছিল। রক্ত আমাশা, আমাশা আছে না, এটাকে মেডিকেল টার্ম কি? আমাশার মেডিকেল টার্ম না, কনস্টিপেশন হলো কোষ্ঠকাঠিন্য, আমাশা হলো ডিসেন্ট্রি। ডিসেন্ট্রি হলো আমাশা। এখন ডিসেন্ট্রি কিন্তু দুই প্রকার, একটা হলো, একটাকে বলি রক্ত আমাশা, আর একটা হলো রক্ত আমাশা নয়, সেটা হলো হ্যাঁ শুধু আমাশা, মানে ওটা হলো মিউকাস যুক্ত আমাশা। ঠিক আছে, এইটা ক্লাসিফাই করার চেষ্টা করবেন যে কোনটা ব্লাড ডিসেন্ট্রি আর কোনটা ব্লাড ডিসেন্ট্রি নয়, অর্থাৎ কোনটা ব্যাকটেরিয়া দ্বারা হয়েছে আর কোনটা প্রোটোজোয়া দ্বারা হয়েছে। মনে থাকবে, প্রোটোজোয়া কোন প্রোটোজোয়া? অ্যামিবা দ্বারা হয়। এখানে অ্যামিবা নামের একটা প্রোটোজোয়া আছে, এই প্রোটোজোয়া দ্বারা হলে সেটাতে কিন্তু রক্ত আসে না। আর কোনটাতে রক্ত আসে? ব্যাকটেরিয়া দ্বারা, ওটাকে বলা হয় ব্যাসিলারি ডিসেন্ট্রি। তাহলে ডিসেন্ট্রিকে ভাগ করছে দুই ভাগে, একটা হলো অ্যামিবিক ডিসেন্ট্রি আর একটা হলো ব্যাসিলারি ডিসেন্ট্রি। ব্যাসিলারি ডিসেন্ট্রি কি দ্বারা হয়? ব্যাকটেরিয়া দ্বারা হয়। তাহলে ব্যাকটেরিয়া দ্বারা হলে কি দরকার? অ্যান্টিবায়োটিক দরকার, তাই না? আর অ্যামিবা দ্বারা যেটা হয়েছে সেটা কি দরকার? প্রোটোজোয়া, অ্যান্টিপ্রোটোজোয়া ড্রাগ। করছি না? অ্যান্টিপ্রোটোজোয়া ড্রাগ কোনটা? ওই যে মেট্রোনিডাজল, অমেট্রোজল, সেক্সিনিডাজল, টিনিডাজল, সেগুলো কিন্তু এই মাইক্রোবায়াল ড্রাগসের মধ্যে আসবে। যদি ডিসেন্ট্রিটা ব্যাসিলারি ডিসেন্ট্রি হয় তাহলে এই সিপ্রোফ্লক্সাসিন খুবই ভালো, সবগুলোই মোটামুটি কাজ করবে, কিন্তু সবচেয়ে সাকসেসের কার? এই সিপ্রোফ্লক্সাসিনের সাকসেস রেট ভালো। মনে থাকবে? আর আগের যুগে চলতো নেলিডেক্সিক অ্যাসিড, এখন এটা আর চলে না। তারপরে গ্রামের যদি ফার্মেসি দেন তাহলে সেখানে দেখবেন অনেক বয়স্ক কিছু ডাক্তার আছে আগের যুগের, তারা কিন্তু এখনো ওটা লিখে যাচ্ছে, ব্রেনে যেটা আছে ওটাই চালায়া যাচ্ছে। হ্যাঁ, তাহলে কোনটা সবচেয়ে ভালো হবে? সিপ্রোফ্লক্সাসিন। কিসের ক্ষেত্রে? অ্যামিবিক ডিসেন্ট্রি নাকি ব্যাসিলারি ডিসেন্ট্রি? ব্যাসিলারি ডিসেন্ট্রির বৈশিষ্ট্য কি? রক্ত থাকবে। হ্যাঁ, রক্ত আমাশা। আরো কিছু বৈশিষ্ট্য আছে, একটা দিয়ে কিন্তু হয় না। পেট মোচড় দুটোতে দিতে পারে। এটা তো ব্লাড আসতে পারে, যদি অ্যামিবা দ্বারা হয় কিছুটা ব্লাড আসতে পারে। দেখবেন যে রক্তটা তাজা না কেমন, সেটা একটা দেখবেন। তারপরে গন্ধ দেখবেন, পায়খানার গন্ধ আছে নাকি দুর্গন্ধ না গন্ধ নাই। ব্যাসিলারি ডিসেন্ট্রি অ্যামিবা যদি মারা যায়, অ্যামিবার অর্থাৎ যে কোনো প্রোটোজোয়া মারা গেলে এটার গন্ধ খুবই ছড়ায় যায়, দুর্গন্ধ হয়। তাহলে যদি পায়খানাটা দুর্গন্ধযুক্ত হয় তাহলে কি বুঝবো? যে ডিসেন্ট্রি হচ্ছে এবং সেটার গন্ধ হলো দুর্গন্ধ, তাহলে প্রোটোজোয়া দেওয়া হয়েছে। তাহলে ওই যে মেট্রোনিডাজল, অনিডাজল, সেক্সিনিডাজল এগুলো। আর যদি ব্যাসিলারি ডিসেন্ট্রি কিন্তু গন্ধ থাকবে না, রক্ত আছে গন্ধও নাই, বোঝা গেছে? তাহলে এটা কি? এরকম আরো কয়েকটা আছে, ওটা তো আজকে মূল টার্গেট না, মূল টার্গেট হলো এই জিনিসগুলো বুঝে দেওয়া। তাহলে আমরা সেখানে আমরা সিপ্রোফ্লক্সাসিন। ক্লিয়ার হয়েছে না? আর যখনই কোনো অ্যান্টিবায়োটিক স্টার্ট করবে সেটা যেন ডোজ মেইনটেইন করে এবং কমপ্লিট একটা ডোজটা কমপ্লিট করে। হ্যাঁ, 5 দিন বা 7 দিন
ঠিক আছে, যেটা সব অ্যান্টিবায়োটিকের ডোজে তো আর 7 দিন না, কোনোটা 5 দিন, কোনোটা 3 দিনেরও আছে, এজিথ্রোমাইসিন 3 দিন কমপ্লিট করা যেন, তারপরে বেশি যদি লাগে করবে খাবে, কিন্তু মিনিমাম যেন 3 দিন খায়। আর সিপ্রোফ্লক্সাসিন 7 দিন, আর মিনিমাম একদম মিনিমাম হলে 5 দিন, 5 দিনের নিচে যেন খায় না, ঠিক আছে। আর কয়টা করে খায় এটা? 2টা করে, এটা ডোজ হলো 12 ঘন্টা পর পর। এটা কি কি ফর্মে পাওয়া যায়? এটা হলো 500 mg, একটা হলো 750 mg, একটা হলো 250 mg, আর একটা হলো সিরাপ সাসপেনশন। এখন 500 mg খাওয়ার জন্য, 750 mg খাওয়ার জন্য, 250 mg খাওয়ার জন্য বলেন তো দেখি। 3টে তো ট্যাবলেটই 3 ধরনের, 500 mg, 750 mg, 250 mg। অবশ্যই অ্যাডাল্টদের জন্য 500 হ্যাঁ, অ্যাডাল্টের জন্য 500 mg। যারা অ্যাডাল্টের নিচে ছোট 8 বছর থেকে 8 বছর, 6 বছর বা 12 বছর, তাদের হলো 250 mg। তাহলে 750 কার? 750 কিছু আছে না? 40-এর উপরে না, 40-এর ওজন না, Weight ওয়েট অনুযায়ী। Weight অনুযায়ী। যারা স্থূল দেহ কোনটা? অবেস না। আচ্ছা, এখন অবেসটা আবার ইয়ে হয়েছে, এটা বডি ওয়েট মানে উচ্চতা যদি কম হয় তাহলে তার অল্প ওয়েটেই অবেস হতে পারে, তাই না? এটা উচ্চতার উপর নির্ভর করে। এখন দেখবেন যে অ্যাডাল্ট আবার তার গ্রোথ অনেক বেশি, বড় দেহ, হ্যাঁ, স্বাভাবিক লোকের চেয়ে অনেক বড়, 1.5 গুণ পর্যন্ত, তাহলে তাদের ক্ষেত্রে হলো এই 750 mg। বোঝা গেছে? মোটা লোক আছে না কিছু, তাদের জন্য। তাদের তো এই 500 mg দিলে দেখেন বডিটাই বড়, তাহলে কনসেন্ট্রেশন কম হবে না? তাহলে কম কনসেন্ট্রেশন হলে তো কাজ করবে না। মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন লাগবে, অর্থাৎ সর্বনিম্ন যে কনসেন্ট্রেশনে ওষুধটা কাজ করে ওটাকে বলা হয় মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন, MIC, মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন। সুযোগ পেলে গ্রাফ দিয়ে এই জিনিসগুলো বুঝে দেবো না, যে একটা অ্যান্টিবায়োটিক কখন কাজ করবে, কখন সেটা বিষ হবে মানে পয়জন হয়ে যাবে, আর কখন সেটা কাজ করবে না, এটাকে বলা হয় এই গ্রাফটা, MIC গ্রাফটি যদি দেওয়া হয় তাহলে আপনারা এটা বুঝতে পারবেন। এখন এই সময় নাই, তাহলে আমরা এটা কি বুঝছি? সিপ্রোফ্লক্সাসিন কিসের জন্য? হ্যাঁ, এবার দেখেন এই যে ওষুধগুলো দেখতেছেন, লিভোফ্লক্সাসিন, লোমিফ্লক্সাসিন, এগুলো দিয়ে কিছু ড্রাগ মানে মেডিসিন তৈরি করছে, সেগুলো হলো এটা হলো টপিক্যাল ড্রাগ। টপিক্যাল ড্রাগস না, টপিক্যাল ড্রাগ বা টপিক্যাল মেডিসিন, টপিক্যাল ড্রাগ হিসেবে। এখন টপিক্যাল কি? স্থানীয় প্রয়োগের জন্য যে ওষুধগুলো, সেগুলোকে বলা হয় টপিক্যাল ড্রাগ। স্থানীয় স্কিনে দেয় না কিছু ওষুধ, অয়েন্টমেন্ট, ক্রিম, ওগুলোকে বলা হয় টপিক্যাল। চোখে দেয় না, চোখে দিলে কি এখানে যাবে? কখনোই না। চোখে দিলে ওই জায়গাতেই কাজ করবে, কানে দিলে ওই জায়গাতেই কাজ করবে, স্কিনে দিলে ওই জায়গাতেই কাজ করবে। ওই ড্রাগগুলোকে বলা হয় টপিক্যাল ড্রাগ। এই টপিক্যাল ড্রাগগুলো এগুলো দিয়ে তৈরি করা হয়। দেখেন এই মক্সিফ্লক্সাসিনের যে অ্যান্টিবায়োটিকটা, এটা কিন্তু চোখের ড্রপ হিসেবে খুবই চলে। তাহলে আই ড্রপ, তাহলে টপিক্যাল ড্রাগগুলো কি কি? আই ড্রপ বা ওয়েনম্যান্ট, ইয়ার ড্রপ বা ওয়েনম্যান্ট, নাজাল ড্রপ বা ওয়েনম্যান্ট, তারপরে হলো স্কিন ওয়েনম্যান্ট বা ক্রিম, এগুলো হলো টপিক্যাল ড্রাগ। এগুলোই তৈরি করছে এগুলো, এমনকি সিপ্রোফ্লক্সাসিন দিয়েও তৈরি হয়েছে ড্রপ, চোখের ড্রপ। ক্লিয়ার বোঝা গেছে? এবার নেন আরেকটা গ্রুপ, এটা শেষ করেই দিই। অ্যামাইনো গ্লাইকোসাইড গ্রুপ, অ্যামাইনো গ্লাইকোসাইড গ্রুপ। এই অ্যামাইনো গ্লাইকোসাইড গ্রুপের কি কি অ্যান্টিবায়োটিক গুলো আছে দেখেন। একটা হলো নিওমাইসিন, জেন্টামাইসিন, টোব্রামাইসিন, তখন দেখলাম কি ক্লোক্সাসিন, প্রত্যেকটার সাথে ক্লোক্সাসিন। আর এখন হলো মাইসিন, টোব্রামাইসিন। এগুলো হলো নিওমাইসিন, জেন্টামাইসিন, টোব্রামাইসিন, বেসিট্রাসিন। এই ড্রাগগুলো ইউজ হয় হলো টপিক্যাল ড্রাগ হিসেবে, টপিক্যাল ড্রাগ হিসেবে। যেমন নিওমাইসিন, বেটনোভেট এন, নাম শুনছেন সবাই? নাম শুনছেন এটা না? ওই এন মানে হলো নিওমাইসিন, এই নিওমাইসিনের এনটা দিছে ওখানে।
তারপরে জেন্টামাইসিন স্কিনের অয়েন্টমেন্ট আছে মাত্র 12 টাকা দাম। হ্যাঁ, খুবই ভালো কাজ করে কিন্তু কোন ক্ষেত্রে? স্কিনে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেক্ষেত্রে। তারপরে একজিমা আছে, দীর্ঘদিনের একজিমা ভালো হচ্ছে না, এক ধরনের একজিমা থাকলে তো সে চুলকাবে, খাপ যাবে, তাই না? তখন আমরা ওখানে সেকেন্ডারি ইনফেকশন হয়, তখন এই যে জেন্টামাইসিন অয়েন্টমেন্টটা সবসময় লাগাবেন। আর ওখানে এমন একটা সলিউশন দেওয়া আছে যেটা স্কিনের জন্য খুব স্কিনকে সফট রাখে, স্মুথ রাখে। স্কিনকে কিন্তু স্মুথ রাখা লাগবে, আমাদের ন্যাচারালি বডি এটাকে স্মুথ রাখার কথা, কিন্তু আমরা স্মুথ রাখতে গেলে যে উপাদানগুলো দরকার আমরা কি সেগুলো মেনটেন করি? করতে পারি না। তো কি খাচ্ছি, কখন খাচ্ছি, আজকে রাতে কি খাবো, কোনো ধরনের পরিকল্পনা নাই। আমরা যে পানি পান করি এটাই তো নিয়ম করে করি না। যার জন্য এটা একটা সাপোর্টের দরকার। স্কিনটাকে যদি আপনি সফট না রাখেন স্কিনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, ড্রাই হয়ে যায়। তাহলে কি কি পাওয়া যায়? স্কিন অয়েন্টমেন্ট এবং ক্রিম, তারপরে হলো আই ড্রপ, অয়েন্টমেন্ট, ইয়ার ড্রপ, এই যে ওগুলোই টপিক্যাল হিসেবে এগুলো বেশি চলে। আরেকটা গ্রুপ দেয়, এটার একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, এই জন্য এই গ্রুপে নিয়ে আসা। একটা হলো লিঙ্কোসামাইড গ্রুপ, লিঙ্কোসামাইড গ্রুপ। এই গ্রুপের একটা ওষুধ চলে, সেটা হলো ক্লিন্ডামাইসিন। এখন তো ডায়াবেটিক্সের ছড়ায় গেছে আমাদের না দেশ, পৃথিবী অনেক আগে একটা পেপারে আছে পৃথিবীর সবচেয়ে বেশি পেশেন্ট হয় দুটো হসপিটালে। মানে এক নম্বরটা হলো কেনিয়া সম্ভবত, ওইখানে হলো এইডস এর পেশেন্ট। আর বাংলাদেশ আছে দ্বিতীয় পর্যায়ে, সেটা হলো ডায়াবেটিক হসপিটাল, ডায়াবেটিসের পেশেন্ট। এটা বোঝা গেছে, প্রতিদিনের স্টাডি করে এই একটা পাওয়া গেছে সবচেয়ে বেশি পেশেন্ট হয় ওখানে, এটা হলো এইডস এর পেশেন্ট। আর সবচেয়ে মানে দ্বিতীয় পর্যায়ে যেটা, সেটা হলো বাংলাদেশের ডায়াবেটিক হসপিটাল। এটা হলো ডায়াবেটিক্স রিলেটেড যে ডিজিজগুলো এটা নিয়ে আসে। ডায়াবেটিক পেশেন্টের স্কিন ডিজিজ যদি হয়, স্কিন অ্যান্ড এসএসটিআই যদি হয়, স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন, তারপরে যে ডায়াবেটিক ফুট যেটাকে বলা হয়, মানে ডায়াবেটিক পেশেন্টের যদি পায়ে ঘা হয়, এটা কিন্তু সহজে আর যায় না, সহজে ভালো করা যায় না। তো এই ডায়াবেটিক পেশেন্টের যদি এসএসটিআই মানে স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশনের চিকিৎসা দেয়, তাহলে ফ্লুকোফ্লুজাসিনের চেয়ে এইটা হলো সবচেয়ে ভালো, ক্লিন্ডামাইসিন। মনে থাকবে এই একটা পয়েন্টই মনে রাখেন, বৈশিষ্ট্যই মনে রাখেন। সেটা কার জন্য? SSTI for diabetic patient, SSTI for diabetic patient। আমি চিকিৎসা কি ডায়াবেটিসের দেবো না? চিকিৎসা তো ডায়াবেটিসের আছেই আলাদা। আর ডায়াবেটিক পেশেন্টে যদি SSTI থাকে, তার জন্য হলো ফ্লুক্লোক্সাসিনের চেয়ে এই ক্লিন্ডামাইসিনটা ইফেক্টিভ বেশি। থাকে আজকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। স্যার আমাদের সিলেবাস দিবেন? সিলেবাস, বইটির সিলেবাস, সাজেশন, হ্যাঁ সাজেশন নেন, সাজেশন নিয়ে, ঠিক আছে স্যার? আমার এই সপ্তাহে দিবেন না? হ্যাঁ এই সপ্তাহে আজকে দিবেন? আজকে নিয়ে যান, ওখানে গেলেই দিয়ে দেবেন। স্যার আমরা 31 সি ব্যাচ, আমরা কি করব? আগে তো না, পরীক্ষার আগে আগে দেওয়া হয় সাজেশন।